আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টিউটোরিয়াল তৈরি করতে যাচ্ছি আইএলটিএস রাইটিং নিয়ে। আজকাল আইএলটিএস টেস্টকে বলা হচ্ছে আপসেট টেস্ট। মূলত আইএলটিএস রাইটিংয়ে বিপর্যয় সৃষ্টিকারী স্কোর আসার কারণেই এই আইএলটিএস টেস্টের নামকরণ করা হচ্ছে আপসেট টেস্ট। শুধু বাংলাদেশের বাস্তবতায় নয়, সারা পৃথিবী জুড়ে আইএলটিএস রাইটিংয়ে স্কোর কম আসছে। প্রশ্ন হলো, আইএলটিএস রাইটিংয়ে স্কোর কেন কম আসছে? মূলত আজকে এই টিউটোরিয়ালের মাধ্যমে সেই প্রশ্নের উত্তর খুঁজব। তবে মূল বিষয়বস্তুতে যাওয়ার আগে আমরা কিছু প্রশ্ন দেখে নিই, যেগুলো গুগলে অ্যাভেলেবল পৃথিবীর নানা প্রান্ত থেকে পোস্ট করা হয়েছে। কোশ্চেন নাম্বার 1, যেখানে বলা হচ্ছে আমি 6বার পরীক্ষা দিয়েছি, প্রত্যেকবার আইএলটিএস রাইটিংয়ে 7-এর কম স্কোর পেয়েছি, যেখানে অন্য মডিউলে পেয়েছি 8-এর উপরে। আমার কি করা উচিত? কোশ্চেন নাম্বার 2, আইএলটিএস রাইটিংয়ে সর্বাধিক 6.5 দেওয়ার জন্য কুখ্যাত। আমি আইএলটিএস পরীক্ষায় স্পিকিংয়ে 8, লিসেনিং এবং রিডিংয়ে 8.5 পেয়েছি। এখানে কি অন্য কোনো উপায় আছে? কোশ্চেন নাম্বার 3, আইএলটিএস পরীক্ষা কি কোনো কেলেঙ্কারি? আমি সব মডিউলে 8 পেয়েছি আর রাইটিংয়ে পেয়েছি অদ্ভুতভাবে 5.5। কীভাবে সম্ভব? কোশ্চেন নাম্বার 4, আমার রাইটিং স্কোর 6.5-এ আটকে আছে। আমি খুব হতাশ হয়ে পড়েছি। কিভাবে আমি স্কোর 6.5 থেকে 7-এ উঠাতে পারি? প্রশ্নগুলো শেষে চলুন এবার একটি স্ট্যাটিস্টিক্স দেখে নিই। এই গ্রাফ থেকে আমরা দেখতে পাচ্ছি আইএলটিএস লিসেনিং, রিডিং, স্পিকিং স্কোর 6-এর উপরে থাকলেও আইএলটিএস রাইটিংয়ের স্কোর 5-এর উপরে 5.5-এর মতো। সুতরাং প্রশ্ন থেকে আমরা বুঝতে পারি যে পৃথিবীর সব প্রান্তেই আজকাল এই ঘটনা ঘটছে, আইএলটিএস রাইটিং স্কোর কম আসছে। তাছাড়াও স্ট্যাটিস্টিক্স তাই বলছে আইএলটিএস রাইটিং স্কোর অপেক্ষাকৃত কম। আইএলটিএস রাইটিং স্কোর কম আসার কারণ হিসেবে আমি কতগুলো কারণকে চিহ্নিত করেছি। তার মধ্যে প্রথম এবং অন্যতম কারণ হচ্ছে গুগল অ্যান্ড ইউটিউব টিপস। এক অর্থে আমরা সবাই গুগল এবং ইউটিউব বিশ্ববিদ্যালয়ের ছাত্র। গুগল ইউটিউব থেকে আমি শিখছি, অন্যরা শিখছে। গুগল ইউটিউবকে আমি ফলো করছি, অন্যরা ফলো করছে। আমরা একই স্রোতে মিশে একই মোহনায় মিলে যাচ্ছি। আর গুগল ইউটিউবকে ফলো করে লেখার কারণে আমাদের লেখাগুলো একই রকম হয়ে যাচ্ছে। আর একই রকম লেখা নিশ্চয়ই সৃজনশীল কিছু নয়, বরং কপি পেস্ট। আর কপি পেস্টের মূল্য 0। আর তার ফলশ্রুতি হিসেবে আমরা আইএলটিএস রাইটিংয়ে স্কোর কম পাচ্ছি। তবে গুগল এবং ইউটিউব আমরা দেখবো না অথবা সেখান থেকে শিখবো না, ব্যাপারটা এমন নয়। গুগল এবং ইউটিউব আমরা দেখবো এবং সেখান থেকে শেখার চেষ্টা করব। সেখান থেকে শিখে আমরা নিজেকে সমৃদ্ধ করব। নিজেকে সমৃদ্ধ করার পর সেগুলোকে প্রক্রিয়াজাত করে আমরা নতুনভাবে সেগুলোকে ব্যবহার করার চেষ্টা করব। সো গুগল, ইউটিউব যা বলছে লিটারালি তা ব্যবহার করার চেষ্টা করবেন না। একটা কথা মনে রাখবেন, আপনি একাই গুগল পড়ছেন না, আপনি একাই ইউটিউব দেখছেন না। আপনার মতো শত শত হাজার হাজার মানুষ গুগল থেকে পড়ছে, ইউটিউব থেকে দেখছে। অনেকেই আছে লিটারালি সেগুলোকে ফলো করে ব্যবহার করছে, তখনই প্রবলেমটা ক্রিয়েট হয়। সো ডোন্ট ডু দ্যাট। দ্বিতীয় কারণ হচ্ছে গুগল স্যাম্পল অ্যান্সার। আমরা অনেকেই মনে করি গুগলের মধ্যে যে স্যাম্পল অ্যান্সারগুলো দেওয়া আছে তা খুবই মানসম্পন্ন, আসলে তা নয়। গুগলে যারা লিখছে তারা হচ্ছে পেইড রাইটার, দ্যাট মিনস পেইড কন্টেন্টস। তাকে টাকা দেওয়া হচ্ছে, সে লিখে দিচ্ছে। সামহাও সে ইংলিশ জানলেও অনেক ক্ষেত্রে হতে পারে সে সারা জীবনে কখনোই আইএলটিএস পরীক্ষা দেয়নি। সো আইএলটিএস পরীক্ষা না দেওয়ার কারণে এবং আইএলটিএসের ব্যাপারে ধারণা না থাকার কারণে সে যে লেখাটা লিখছে তা আইএলটিএসের যে ক্রাইটেরিয়া তা মেনটেন করে লিখতে পারছে না। আর এমন লেখা আমরা যখন ফলো করি এবং সেইভাবে লেখার চেষ্টা করি, তখন আমাদের লেখাটা অপেক্ষাকৃত দুর্বল হয়ে যায়, যার ফলশ্রুতিতে আবারও আমরা কম স্কোর পাচ্ছি আইএলটিএস রাইটিংয়ে। নাম্বার 3, নট আন্ডারস্ট্যান্ডিং দ্য কোয়েশ্চেন। অনেক ক্ষেত্রেই আইএলটিএস রাইটিংয়ে যে কোয়েশ্চেন দেওয়া থাকে টাস্ক 1 এবং টাস্ক 2 এর জন্য আমরা বুঝতে ব্যর্থ হই। যখন আমি আইএলটিএস রাইটিংয়ের কোয়েশ্চেন বুঝতে ব্যর্থ হই এবং যথাযথভাবে উত্তরটা উপস্থাপন করতে ব্যর্থ হই, তখনই আমাদের লেখাটা ছাই বর্ষে পরিণত হয়। দ্যাট মিনস আমরা সেই লেখার জন্য ভালো একটা স্কোর পাই না। নাম্বার 4, নট ফলোইং দ্য রাইট ফরম্যাট। আইএলটিএস রাইটিং মানেই হলো একাডেমিক, আর একাডেমিক বিষয় মানেই একটা প্রপার রাইট ফরম্যাট। সো আমরা যখন প্রপার এবং রাইট ফরম্যাটে লেখাটা উপস্থাপন করতে ব্যর্থ হই, তখন আমরা নিশ্চয়ই আশা করতে পারি না যে আমরা একটা ভালো স্কোর পাবো, যার ফলশ্রুতিতে আমরা আইএলটিএস রাইটিংয়ে স্কোর কম পাচ্ছি। সো এটাও অন্যতম একটা কারণ। নাম্বার 5, স্পেলিং, ভোকাবুলারি এবং গ্রামার প্রবলেম। ইংরেজি লেখার প্রাণ হচ্ছে স্পেলিং, ভোকাবুলারি এবং গ্রামার। আমরা যখন ভুল স্পেলিং এবং অ্যাডভান্সড ভোকাবুলারি, অ্যাডভান্সড গ্রামার ব্যবহার করতে ব্যর্থ হই, দ্যাট মিনস আমরা ব্যর্থ হচ্ছি চমৎকার একটা লেখা লিখতে, যার ফলশ্রুতিতে আমরা আবারও আইএলটিএস রাইটিংয়ে স্কোর কম পাচ্ছি। সুতরাং এই হলো আইএলটিএস রাইটিংয়ে স্কোর কম পাওয়ার কারণ। প্রশ্ন হলো আমরা কীভাবে এই অবস্থা থেকে নিজের উত্তরণ ঘটাতে পারি। তার জন্য কতগুলো বিষয় আমি আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যদি ফলো করেন ইনশাল্লাহ ভালো একটি স্কোর পাবেন। প্রথম বিষয় যা আপনাকে মাথায় রাখতে হবে, রাইটিং ইজ এন আর্ট, বি ক্রিয়েটিভ। আপনাকে এমন একটা লেখা লিখতে হবে যা হবে ইউনিক, যা হবে অনন্য, যা অন্যের সাথে মিলবে না।
অন্যের সাথে মিলে যাওয়া মানেই তা ক্রিয়েটিভ কিছু নয়। আপনার লেখায় থাকতে হবে আপনার নিজস্বতার প্রতিফলন, আপনার নিজস্ব ভাবনার প্রতিফলন, আপনার নিজস্ব শিল্পের প্রতিফলন। সো আপনার নিজস্ব ভাবনা, শিল্প এবং উপস্থাপনের প্রতিফলন যদি আপনার লেখার মাধ্যমে আপনি করতে পারেন, তার অর্থ হলো যে আপনার লেখাটা ইউনিক হয়েছে। সো আপনি ডিজার্ভ করেন একটা গুড স্কোর। নাম্বার 2, আন্ডারস্ট্যান্ডিং দ্য কোয়েশ্চেন। আপনাকে প্রশ্নটা অবশ্যই ভালো করে বুঝতে হবে। আমি আগেই বলেছি, আপনি যখন প্রশ্ন বুঝতে ব্যর্থ হন তখন আপনার লেখাটা ছাই বর্ষে পরিণত হয়। যার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রশ্নটাকে ভালো করে বুঝে নেওয়া। প্রশ্নে কী চাওয়া হচ্ছে, কোন আঙ্গিকে এই প্রশ্নের উত্তর দিতে হবে, আমার উপস্থাপনের ধরন কেমন হবে, এই জিনিসগুলোকে ভালো করে প্রথমত বুঝে নিতে হবে, তারপরে প্রশ্নের উত্তর লিখতে হবে। চলুন আমরা একটা প্রশ্ন স্ক্রিনে দেখে নিই। এই প্রশ্নের রেড কালারযুক্ত লাইনগুলোর মূল অর্থ হচ্ছে এমন: সেলিব্রিটিরা হয়তো অনেক টাকা আয় করে এবং বিলাসী জীবনযাপন করে, কিন্তু তারা জীবনে অসুখী। আপনি কি তার সাথে একমত? এতটুকু হয়তো আমরা সহজে বুঝতে পারি, কিন্তু ব্লু কালার যে লাইনটা আছে, এখানে এই প্রশ্নের মূল খেলা। যা লেখা আছে, টু হোয়াট এক্সটেন্ট ইজ দিস দ্য প্রাইস দে পে ফর বিং ফেমাস। তবে এতটুকুর অর্থ আমি বলছি না, আপনি কমেন্টে এই লাইনটার অর্থ লিখে আমাকে জানাবেন। নাম্বার 3, আইডেন্টিফাইং দ্য কিওয়ার্ডস। একটা প্রশ্নের মূল বিষয়বস্তুকে উপস্থাপন করে তার কিওয়ার্ডস। সো কিওয়ার্ডসগুলোকে সামনে রেখে সেই কিওয়ার্ডসের আঙ্গিকে আমাদের প্রশ্নটাকে সাজাতে হবে। সো আমরা যদি সেই কিওয়ার্ডস বুঝতে ব্যর্থ হই অথবা আইডেন্টিফাই করতে ব্যর্থ হই, তাহলে আমরা যে উত্তরটা লিখবো সেখানে আমাদের কাছে যা প্রত্যাশা করা হচ্ছে তার প্রতিফলন ঘটাতে পারবো না। যার জন্য কিওয়ার্ডসগুলোকে সামনে রেখে তার আঙ্গিকে আমাকে প্রশ্নটা উপস্থাপন করতে হবে। আমরা ইতিমধ্যে যে প্রশ্নটা দেখেছি, চলুন সেই প্রশ্নেরই কিওয়ার্ডসগুলো খুঁজে নেই। এই প্রশ্নের কিওয়ার্ডসগুলো হচ্ছে সেলিব্রিটিস, মানি, লাক্সারিয়াস, আনহ্যাপি, প্রাইস, পে, বিং ফেমাস। এই শব্দগুলোর মধ্যেই এই প্রশ্নের পুরো অর্থ নিহিত আছে এবং আইএলটিএসে এই প্রশ্নগুলোকে সামনে রেখেই উত্তর দিতে হবে। নাম্বার 4, ইউজিং লেস কমন ভোকাবুলারি। আপনি যখন সাধারণ ভোকাবুলারি ইউজ করছেন তার মানে আপনার লেখাটাও সাধারণ। আপনি যখন অ্যাডভান্সড ভোকাবুলারি ইউজ করছেন তার মানে হলো যে আপনার লেখাটা অ্যাডভান্সড। সো সাধারণ লেখা লিখে আপনি ভালো স্কোর আশা করতে পারেন না। নিশ্চয়ই আপনাকে মেকশিওর করতে হবে আপনি অ্যাডভান্সড ভোকাবুলারি ইউজ করছেন আপনার লেখায়। নাম্বার 5, ইউজিং সাইনপোস্ট। অনেকে সাইনপোস্টের কথা শুনে চমকে ওঠে, সাইনপোস্ট সেটা আবার কি? তবে আমরা একটা জিনিসের সাথে পরিচিত আছি, সেটা হচ্ছে কানেক্টিং ফ্রেজ। আসলে কানেক্টিং ফ্রেজ অথবা কানেক্টিং ওয়ার্ডস হচ্ছে সাইনপোস্টের একটা অংশ মাত্র। নানান ধরনের সাইনপোস্ট আছে, শত প্রকার সাইনপোস্ট আছে, হাজার প্রকার সাইনপোস্ট আছে প্রকৃতপক্ষে। বিভিন্ন বাস্তবতায় বিভিন্ন আঙ্গিকে আমরা সেগুলো ব্যবহার করে থাকি। তবে আইএলটিএস রাইটিংয়ের জন্য মূলত 4 ধরনের সাইনপোস্ট আছে যেগুলো আমরা সহসা ব্যবহার করে থাকি। সেই 4 ধরনের সাইনপোস্টগুলো হচ্ছে কানেক্টিং সাইনপোস্ট, কম্পেয়ারিং সাইনপোস্ট, কন্ট্রাস্ট বেস সাইনপোস্ট এবং কজ এফেক্ট রিলেটেড সাইনপোস্ট। সো আমাদের লেখার মধ্যে নিশ্চিত করতে হবে আমরা এই সাইনপোস্টগুলো ব্যবহার করছি আমাদের সমগ্র লেখায়। নাম্বার 6, টপিক ভোকাবুলারি। প্রশ্ন হলো টপিক ভোকাবুলারি আবার কি? আমি সহজভাবে ব্যাপারটাকে বোঝানোর চেষ্টা করছি। যেমন ফুটবল একটা খেলা, ক্রিকেট সেটাও খেলা। তবে ক্রিকেটের জন্য কিছু নির্দিষ্ট শব্দ আছে যেমনটা আছে ফুটবলের জন্য। ফুটবলের শব্দগুলোকে আমি ক্রিকেটের জন্য ব্যবহার করতে পারি না, আবার ক্রিকেটের শব্দগুলোকে ফুটবলের জন্য ব্যবহার করতে পারি না। তার মানে ক্রিকেটের শব্দগুলোকে ক্রিকেট খেলার জন্য ব্যবহার করতে হবে, ফুটবলের শব্দগুলোকে ফুটবলের জন্য ব্যবহার করতে হবে। ঠিক একই রকমভাবে যদি টেকনোলজি রিলেটেড কোনো কোয়েশ্চেন তৈরি করা হয়, সেখানে আপনি বিজনেস রিলেটেড শব্দ যদি ব্যবহার করেন তাহলে তা প্রাসঙ্গিক হবে না, যথার্থ হবে না। সো টেকনোলজির জন্য আপনাকে টেকনোলজি রিলেটেড শব্দ ব্যবহার করতে হবে, আবার বিজনেসের জন্য বিজনেস রিলেটেড শব্দগুলোকেই ব্যবহার করতে হবে। যখন আমরা এই ধরনের শব্দগুলোকে ব্যবহার করব প্রশ্নের আঙ্গিকে, তবেই আমরা টপিক ভোকাবুলারি ব্যবহার করছি বলে প্রতীয়মান হবে, যার উপর বেস করে আমি একটা ভালো স্কোর আশা করতে পারি। নাম্বার 7, গ্রামাটিক্যাল রেঞ্জ। ডেফিনেটলি আপনাকে মেকশিওর করতে হবে আপনি একটা গ্রামাটিক্যাল রেঞ্জ ক্রিয়েট করছেন। গ্রামাটিক্যাল রেঞ্জ বলতে বোঝানো হয় গ্রামারের বহুমাত্রিক ব্যবহার। সেই বহুমাত্রিকতার জন্য আপনি কতগুলো গ্রামার ইউজ করতে পারেন যা আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমত কমপ্লেক্স সেন্টেন্স। 7+ স্কোরের জন্য কমপ্লেক্স সেন্টেন্স ডেফিনেটলি ভেরি ইম্পর্টেন্ট। সো আপনাকে মেকশিওর করতে হবে আপনি কমপ্লেক্স সেন্টেন্স ব্যবহার করছেন। তবে আমরা অনেকভাবে কমপ্লেক্স সেন্টেন্স ব্যবহার করতে পারি, আমি স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি কিছু সংখ্যক। সো এক নজরে আপনি দেখে নিন, পরবর্তী সময়ে বিভিন্ন সোর্স থেকে আপনি শিখে সেগুলো আপনার লেখায় ব্যবহার করার চেষ্টা করুন। নাম্বার 2, প্যাসিভ সেন্টেন্স। সো আপনাকে ডেফিনেটলি প্যাসিভ সেন্টেন্স ইউজ করতে হবে। নাম্বার 3, উড, শুড, কুড, হ্যাভ প্লাস বি 3। এই ধরনের সেন্টেন্স আপনার লেখার মধ্যে ব্যবহার করা। যদিও উডের অনেকগুলো ব্যবহার আছে, তার মধ্যে 3-4টা ব্যবহার আছে যেগুলো আপনি আইএলটিএস রাইটিংয়ে ব্যবহার করতে পারেন। দেন কুডেরও 2-3টা ব্যবহার আছে যেগুলো আপনি আইএলটিএস রাইটিংয়ে ব্যবহার করতে পারেন। অনুরূপভাবে শুডেরও 2-3টা ব্যবহার আছে যেগুলো আপনি আইএলটিএস রাইটিংয়ে ব্যবহার করতে পারেন। দেন হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। সো আমরা জানি 4 রকমের কন্ডিশনাল সেন্টেন্স আছে। তার মধ্যে আমি বলি যে সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল ভেরি মাচ ইম্পর্টেন্ট। আপনার লেখার মধ্যে মেকশিওর করতে হবে সামহাউ যেন এই গ্রামারগুলো আসে।
গ্রামারের ব্যাপারে আরও একটা বিষয় হচ্ছে যে ওয়েদার নট এর ব্যবহার করা। সো ওয়েদার নট যখন বাস্তবতা বুঝে আপনি ব্যবহার করেন, আপনার লেখার মান এবং লেখার উৎকর্ষতা বৃদ্ধি পায়, যার জন্য আপনাকে মেক শিওর করতে হবে আপনি ওয়েদার নট এই শব্দ অথবা এই গ্রামারগুলো আপনি ইউজ করছেন। ফাইনালি যে গ্রামারটির কথা বলবো সেটা আরও বেশি অ্যাডভান্স, লাইক টু হ্যাভ বিন, হ্যাভিং প্লাস B3। তো এই গ্রামারগুলো যখন আপনি আপনার লেখার মধ্যে ব্যবহার করেন, তার অর্থ হলো যে এক্সামিনার আছে, যে আপনার খাতাটা দেখছে, সে কনভিন্সড হয়ে যাবে না আপনার গ্রামাটিক্যাল সেন্স অথবা গ্রামাটিক্যাল নলেজ অনেক বেশি। সো সে আপনাকে ইগনোর করতে পারবে না, সে আপনাকে ভালো স্কোর দিতে বাধ্য হবে। সর্বশেষে আমি আরেকটা কথা আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, রাইটিং ইজ এন আর্ট, সো বি ক্রিয়েটিভ। লেখা একটা শিল্প, সুতরাং আপনাকে সৃজনশীল হতে হবে, আপনার লেখাটাকে সৃজনশীলভাবে এক্সামিনারের কাছে উপস্থাপন করতে হবে। যখন আপনি সৃজনশীলভাবে আপনার লেখাটা উপস্থাপন করতে সফল হন, তবেই ভালো একটা স্কোর পেতেও আপনি সফল হবেন।